আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অল্প সময় গ্রেফতার ধর্ষণ মামলার আসামিরা, কমবে অপরাধ বলছেন বিশ্লেষকরা। ভাষান্তরে যেতে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে এনজিওরা, নিরাপদ আশ্রয় বেছে নেওয়ার পরামর্শ। এনআইডি জালিয়াত চক্রের বিরুদ্ধে কাল থেকে সাঁড়াশি অভিযান, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নির্যাতনের বিষয়টি সামনে আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ র্যাবের অভিযানে অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে অপরাধীরা। বিশেষজ্ঞরা বলছেন, এরকমভাবে পুলিশ বাহিনী তৎপর থাকলে কমবে অপরাধ, আর অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক মূল্যবোধ দৃঢ় করারও পরামর্শ তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বামীকে সঙ্গে নিয়ে সিলেটের এমসি কলেজে বেড়াতে আসলে 7 দুর্বৃত্ত ওই দম্পতিকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। ওই দিনই তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম সহ আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের ঘটনার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয় সন্ত্রাসী গ্রুপ দেলোয়ার বাহিনী। ঘটনার পরপরই দ্রুততার সাথে দেলোয়ার সহ 11 জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার। শুধুমাত্র আইন প্রণয়ন করেই এই অপরাধের নিবারণ করা যাবে বলে অন্তত করতে পারছি। যে আইনই আছে সেই আইনটি যথাযথভাবে প্রয়োগ দরকার। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, এটা তো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্টের প্রচলন তো আছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পরিবার থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণেই ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে। তরুণদের ফিরিয়ে আনতে হলে প্রথমত পরিবার সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। ছেলে মেয়ে লিঙ্গ সমতা, ম্যাসকিউলিনিটির যে কনসেপশন, সেটাকে ব্রেকডাউন করতে হবে। এটি কারিকুলাম শিক্ষা ব্যবস্থায় করতে হবে এবং সর্বোপরি আইন শৃঙ্খলা এখানে আনতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে। তবে শুধু আইন দিয়ে এ ধরনের অপরাধ দমন করা যাবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নারী নির্যাতনের অভিযোগে ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় নিপীড়ন বিরোধী মঞ্চ। গেল মাসে নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হতাশাজনক না হতো তাহলে এভাবে আসলে এখানে বসার কিছু ছিল না, এই অবস্থানটা নেওয়া লাগতো না। তো আমি যে ওনাদের তদন্ত কাজে সহযোগিতা করেছি। তো এরপরেও যে কোনো অগ্রগতি আসলে নেই। আসামিদের গ্রেফতারের ব্যাপারে আমি এটাকে উদাসীনতাই বলবো। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। 17 দিন পার হওয়ার পরও তাদের আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তাদেরকে এখনো পর্যন্ত কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না। এর জন্য আমাদের এই বোন সাহস করে আজ রাজু ভাস্কর্যে অবস্থান নিতে এসেছে। এই সাহসী এই ছোট বোনের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। বাংলাদেশের আমার প্রত্যেকটা বোন যাদের দ্বারা ধর্ষিত হয়েছে, প্রত্যেকটা ধর্ষণকারীকে জন্য
ধরা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য বিচার কার্যকর করা হয়। আসামি ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে, কিন্তু তার গ্রেপ্তার হচ্ছে না। তো ওই দাবিতে আজকেই ফার্স্ট বলা যায়, আজকেই আমরা বসছি। সারা দেশে নারী নির্যাতন বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে নিপীড়ন বিরোধী জোট। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। উন্নয়ন সংস্থাগুলোর নেতিবাচক প্রচারণা সহ নানা কারণে ভাষাঞ্চরে যেতে আগ্রহী নয় রোহিঙ্গারা। বিশ্লেষকরা বলছেন, ভাষাঞ্চরের সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা ও পর্যটন শহর কক্সবাজারে আরাম, আয়েশ ও সুবিধাজনক পরিবেশ না থাকায় রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে তারা। তৃতীয় কোনো পক্ষের সুবিধা অসুবিধায় প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে ভাষাঞ্চরকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। টেকনাফ ও উখিয়ায় ক্যাম্প নির্মাণ করে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। প্রতিনিয়তই বাড়ছে রোহিঙ্গাদের নতুন প্রজন্ম। ঘিঞ্জি ও জনবহুল হয়ে উঠেছে বাস্তুচ্যুত মানুষগুলোর অস্থায়ী আবাস। বাড়ছে পাহাড় ধস কিংবা দুর্যোগে প্রাণহানির শঙ্কাও। নিজের দেশে ফিরে যাওয়ার সময় সাপেক্ষ ও অনিশ্চিত। এসব বিষয় বিবেচনায় নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চরে নৌবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্প। 13 কিলোমিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু বেড়িবাঁধ দিয়ে চরটিকে করা হয়েছে সুরক্ষিত। 1 লাখ মানুষ বসবাসের সুবিধা সম্বলিত এ প্রকল্পে 120টি গুচ্ছ গ্রামে অস্থায়ী অবকাঠামো তৈরির কাজও শেষ। আশ্রয় কেন্দ্র, থাকার ঘর, গুদাম ঘর, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ, কবরস্থান সহ মাছ চাষের পুকুর সব সুবিধাই আছে। রেফিউজি ক্যাম্পগুলি আছে, সেখানে কিন্তু জনসংখ্যা বাড়ছে। সুতরাং এটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার আছে, এবং এই প্র্যাকটিক্যাল সলিউশনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ভাষাঞ্চর একটা ভূমিকা রাখে। কারা যাবেন, কি ধরনের মানুষ যাবেন এবং সেখানে যাওয়ার পরে তারা কি করবেন, সেই বিষয়গুলি নিয়ে এক ধরনের দিক নির্দেশনা দিলে আমার মনে হয় যে আমাদের যারা আছেন শরণার্থী তারা যাবেন। বসবাসের উপযোগিতা যাচাইয়ে রোহিঙ্গাদের নেতা বা মাঝিরা প্রকল্প ঘুরে দেখে এসেছেন। শুরুতে সন্তুষ্ট হলেও ফিরে এসে ভোল্ট পাল্টেছে। নতুন ঠিকানায় যেতে অনাগ্রহ সৃষ্টিতে কাজ করছে একটি মহল। তখন তাদের যে পৈতৃক সংযোগ যেটি আছে, বাস্তবিকতার সাথে যে সংযোগ আছে সেটি বিচ্ছিন্ন হয়। তারাও এখানে খুব বেশি আগ্রহ প্রকাশ করবে না। শরণার্থী আছেন, তাদের জন্য সুবিধা তৈরি করা হয়েছে, কিন্তু শরণার্থীদের দেখভাল করার জন্য যারা থাকবেন তাদের জন্য কোনো সুবিধা ওখানে তৈরি করা হয়নি। এই জন্য তারা আগ্রহী না। এখানে 5 স্টার হোটেল নাই, 3 স্টার হোটেল নাই, থাকা খাওয়া এসব সুবিধা, লজিস্টিক সুবিধা নেই। সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার চেষ্টায় ভেসে থাকা 306 জন রোহিঙ্গাকে রাখা হয়েছে ভাষাঞ্চরে। তারা বেশ ভালোই আছে, এমনকি ঘূর্ণিঝড় আমফানে ক্ষতি না হওয়ায় চরটি ঝুঁকিমুক্ত। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জোর করা হবে না কাউকেই। ইন্টারন্যাশনাল এনজিও ওরা ওদের বুঝাচ্ছে ওখানে যেও না, গেলে তোমরা বন্দী হয়ে থাকবা। বাট বন্দী হয়ে থাকবে কেন? দুনিয়াতে বা লোক আয়ারল্যান্ডে থাকে না, বরং আয়ারল্যান্ড তো রিসর্টে, ওটা খুব সুন্দর এলাকা, এবং ওখানে গেলে তারা কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারে। যারা ভাষাঞ্চরে স্থানান্তরে আপত্তি জানাচ্ছে তারা ঠিক কাজ করছে না বলেও ক্ষোভ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে কাল সারা দেশে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সরাসরি অভিযান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এনআইডি জালিয়াতির দায়ে 2013 থেকে এ পর্যন্ত 39 কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ইসি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। নাগরিকত্ব নিশ্চিত করে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির আবেদন, সরকারি ভাতা, জমি কেনাবেচা, ভোটার শনাক্তকরণ সহ প্রতিটি ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার। ভুয়া এবং একাধিক পরিচয়পত্র তৈরি সহ জালিয়াতির নানা খবর প্রকাশ্যে আসছে বেশ কিছুদিন আগে থেকেই। বিভিন্ন স্থানে সংঘবদ্ধ এনআইডি জালিয়াত চক্রের সাথে যোগ সাজশ আছে নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর। এনআইডি সংক্রান্ত নানা অভিযোগে গেল 8 বছরে 39 জনকে স্থায়ীভাবে বরখাস্ত করে নির্বাচন কমিশন। অপকর্ম ঠেকাতে নানা পদক্ষেপও নিচ্ছে ইসি। রেজিস্ট্রেশন অফিসারের বাইরে কোনো জায়গাতে কেউ কোনো ডাটা এন্ট্রি অপারেটর অন্য কেউ যেন আপলোড না করতে পারে, সেজন্য ডিজিটাল যে সিগনেচার, সেই ডিজিটাল সিগনেচার প্লাস আমাদের যে ওটিপি রয়েছে, ওটিপির পাশাপাশি তার ফেস রিকগনিশন প্লাস লগ মেনটেন করা, তারপরে আমাদের এই আইটি এবং
অপারেশনাল, দুই দিক থেকে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। তারপরও থামছে না জাল জালিয়াতি। সম্প্রতি সাবরিনা ও কুষ্টিয়া এনআইডি জালিয়াতির ঘটনার পর নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীতে অভিযান চলমান আছে, আর শনিবার থেকে অভিযান চলবে সারা দেশে। টেকনিক্যাল সাইড থেকে কি দেখবে, অপারেশনাল সাইড থেকে কি করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে কি দেখবে, এই বিষয়গুলো আমরা একটা চেক লিস্ট হিসেবে একটা বাইন্ডিং করে বই আকারে প্রস্তুত করছি, যাতে করে এই টিমগুলো যখন গ্রাউন্ডে যাবে তারা এই ফরম্যাট অনুসারে ফিল আপ করবে। ফরম্যাট ফিল আপ করলে আমরা বুঝতে পারবো যে কোথায় অনিয়ম হচ্ছে। শনিবারে আমাদের একটা টিম চলে যাচ্ছে, এবার পর্যায়ক্রমে বিভিন্ন টিম যেতে থাকবে। জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে এনআইডি ডিজি জানান, অপরাধীদের ছাড় দেয়া হবে না। আইন, বিধি, বিধান, নীতি, এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম বন্দরে 28 বছর ধরে পড়ে আছে বিভিন্ন দাহ্য পদার্থ, আমদানিতে কড়াকড়ি আরোপ। যশোরের শার্শায় অসহায় মানুষের পাশে মিজানুর রহমান চালু করেছেন ফ্রি খাবার বাড়ি। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। চট্টগ্রাম বন্দরে 28 বছর ধরে পড়ে আছে আমদানি করা বিভিন্ন দাহ্য পদার্থ। বন্দরের সার্বিক নিরাপত্তায় এসব পণ্য দ্রুত সরিয়ে নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। ঝুঁকি কমাতে রাসায়নিক পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আমদানি করা রাসায়নিক ও বিভিন্ন দাহ্য পদার্থ দীর্ঘদিন ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে। এসব পণ্য দেশের প্রধান সমুদ্র বন্দরে পড়ে থাকায় ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। বিপজ্জনকভাবে দীর্ঘদিন রাসায়নিক ও দাহ্য পদার্থ পড়ে থাকার জন্য বন্দর ব্যবস্থাপনাকে দায়ী করেছেন ফ্রেইট অ্যান্ড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন এবং নাগরিক আন্দোলনের নেতারা। কোনটি আপনার বন্দরের জন্য ক্ষতিকারক হতে পারে, কোনটি দাহ্য পদার্থ, কোনটি আপনার বিস্ফোরক হতে পারে, এই ধরনের গবেষণা বা এই ধরনের কোনো এক্সপার্ট কিন্তু বন্দরে বা কাস্টমসে ওইভাবে নাই। বেআইনিভাবে যদি আসে তখন বন্দরে পড়ে থাকে, এটা তখন তা খালার দিতে পারে না। এখানে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে কাজটি হতে পারে। কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আশঙ্কায় এসব রাসায়নিক ও দাহ্য পদার্থ দ্রুত সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরপর 2টি চিঠি দিয়েছি এই অকালস্কৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। চট্টগ্রাম বন্দরের যে চিঠি, ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড অথবা নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। ঝুঁকি কমাতে রাসায়নিক পদার্থ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলছেন বন্দর কর্মকর্তা। আমরা এখন সিদ্ধান্ত পর্যায়ে আছি যে আমরা এলসিএল কোনো কেমিক্যালের জন্য এলসিএল কন্টেনার এলাও করব না। রাসায়নিক ও দাহ্য পদার্থ আমদানি ও বাজারজাতে মনিটরিং জোরদার করার কথাও বলছেন তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গণমাধ্যমের সাথে প্রথম সাক্ষাতেই তিনি জানান, ভারতে কোভিড ভ্যাকসিন আসা মাত্রই স্বল্পতম মূল্যে সেটি পাবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সীমান্তে হত্যাকাণ্ড সহ তিস্তার পানি বন্টন চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে ঢাকা এলেন ভারতীয় নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশ ইজ ওয়ান অফ আওয়ার হাইয়েস্ট ন্যাশনাল প্রায়োরিটিজ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরই গণমাধ্যমে কথা বলেন তামিলনাড়ুতে জন্ম নেয়া এই কূটনীতিক। বলেন, বাংলাদেশ সবসময়ই ভারতের বিশেষ অংশীজন, যা ভবিষ্যতেও থাকবে। So I understand the sentiment and I will certainly work as hard as possible with all persons concerned on the Indian side. Nobody wants to justify killing, but our goal is to try and bring this to an absolute stop, including as the Director General of our Border Security Force said when he was here recently. কোভিড-19 মোকাবেলায় ভ্যাকসিন ট্রায়ালে সফল হলে স্বল্প মূল্যে তা বাংলাদেশ পাবে বলেও প্রতিশ্রুতি দেন বিক্রম দোরাইস্বামী। We can both come together to develop and improve the clinical sense that the vaccine works through deployment in both countries, in line with your rules and regulations and in line with the policies that your government frames. So yes, we think Bangladesh should be an appropriate partner for this. করোনা পরবর্তী সময়ে দুদেশের থমকে যাওয়া কাজগুলো শুরু করতে হবে মন্তব্য করে এই কূটনীতিক বলেন, সম্পর্ক যতই ভালো থাক, চর্চা করাটা বেশি জরুরি।
এ সময় গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। যশোরের শার্শায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মিজানুর রহমান। মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় নাভারণে চালু করেছেন ফ্রি খাবার বাড়ি হোটেল। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মোটর গাড়ির মেকানিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও উদ্ভাবন করেন নানান যন্ত্র, পেয়েছেন নানান পুরস্কার। মানবদরদী মিজানুর রহমান করোনা দুর্যোগে দাঁড়িয়েছেন দুস্থদের পাশে। নিজের জমি বিক্রি করে গড়ে তুলেছেন ফ্রি খাবার বাড়ি। মানসিক ভারসাম্যহীন সহ পথশিশু, ভিক্ষুক, ভ্যান ও রিকশা চালক, এতিম শিশুরা প্রতিদিন পাচ্ছেন বিনামূল্যে খাবার। প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত খাবার খাওয়ানো হচ্ছে, পাশাপাশি বিতরণ করছেন মাস্ক ও গাছের চারা। মিজানুর রহমানের এই উদ্যোগে সহযোগিতা করছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমার সময়গুলো আমি স্বেচ্ছায় এখানে ব্যয় করছি। এই মহৎ উদ্যোগে আমি আমার সামর্থ্য অনুযায়ী সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। যদি আমি পথের শিশুদের জন্য একটা পাগল মিসকিনের জন্য আমি যদি খাদ্য দিতে পারি তাহলে অনেক একটা অবদান আসবে। আজীবন অনাহারীর পাশে থাকার অঙ্গীকার মিজানুর রহমানের। মানব সেবার পরে আর কোনো সেবা নাই, এটা মনে ধারণ করে আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। আমার মা করতো কি, পাড়ার থেকে রাস্তা থেকে মানুষ ডেকে নিয়ে এসে নিজের খাবারও খাওয়াতে দেখেছি। এই হোটেলের দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। একজন মানুষই যথেষ্ট তার একটা অঞ্চলকে, তার একটি দেশকে সারা বিশ্বের কাছে, সারা দেশব্যাপী প্রচার করার জন্য। মিজানুর রহমানের এই মানবিক বোধ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 1 বছর পর মাঠে ফিরে মেসির গোলে আর্জেন্টিনার জয়, ইকুয়েডরকে হারালো 1-0-তে। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অল্প সময়ে গ্রেফতার ধর্ষণ মামলার আসামিরা, কমবে অপরাধ বলছেন বিশ্লেষকরা। ভাষান্তরে যেতে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে এনজিওরা, নিরাপদ আশ্রয় বেছে নেয়ার পরামর্শ। এনআইডি জালিয়াতি চক্রের বিরুদ্ধে কাল থেকে সাঁড়াশি অভিযান, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।